আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ইন্টারভিউ, মানে একটা ইন্টারভিউ অনেকগুলো কাগজে ছাপা হয়েছে। তার মধ্যে আমাদের কাগজে যেটা ছাপা হয়েছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো শেখ হাসিনা। এখন তিনি এই ইন্টারভিউটা কিভাবে দিয়েছেন সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, অন্তত লেখাতেও পরিষ্কার হয়নি, কিন্তু এটা কন্টিনিউ করবে। যে লিখেছে তাকে আমি খুব বিশ্বাস করি, তার নামে বেশ কয়েকবার করেওছি অগ্নি রায়। দিল্লিতে যদি কারোর সত্যি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে সে হচ্ছে অগ্নি। তো অগ্নি এটা কন্টিনিউ করবে। এই লেখাটা অনেক বড় লেখা। ইন্টারভিউটা মানে কিভাবে ফিরবে সেটা উনি বলেননি। কিভাবে ফিরবে সেটা তো হচ্ছে ভারতবর্ষের ব্যাপার, সেটা ভারতবর্ষ যা করার করবে। তার বক্তব্য, তিনি বলেছেন দেশে ফেরার ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন, যেভাবে একদম যৌক্তিকভাবে, কারণ কূটনীতিক যেভাবে খণ্ডন করে তিনি সেভাবেই খণ্ডন করেছেন। আবারও দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তাভাবনা এখনো প্রধানমন্ত্রী দপ্তরের নেই। এই পরিস্থিতিতে তার নিজের এক আওয়ামী লীগের জন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত, 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17ই মে নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে আসা শেখ হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু আমায় বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুততায় বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায় এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তা শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী বলে মনে করছেন তারা তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো লাখো কর্মী দেশেই রয়েছেন। এখনো আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগ রয়েছে, আমাদের আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। এই নীরবে তার প্রস্তুতিটা কি আওয়ামী লীগের প্রস্তুতি? আওয়ামী লীগের প্রস্তুতি সেরকম নেই কিছু, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি। তাহলে কার প্রস্তুতি চলছে উনি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে আগামী আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন মন্ত্রী, সাংসদ। হাসিনা বলছেন, এই প্রশ্ন যখন করা হয় তখন হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দলের বেশি নেতাকর্মীকে 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। সামাজিক
মাধ্যমে সক্রিয় হয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে আইন ও শাসন তৈরি হলেই তবে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও তার দলীয় কর্মসূচি পালন করছেন। দল তার সর্বোচ্চ আচ্ছা, শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যারা এই কর্মসূচি পালন করছে এত ঝড় ঝাপটার সামলে, তারাই কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন পাবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছে শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে ভারত বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমরা বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালের স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময়ও বাংলাদেশের লাইফ লাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক, এই ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। লেখাটা পড়ে মনে হলো এটা চলবে, লেখা আছে চলবে। লেখাটা পড়ে মনে হলো যে এটা একটা ইন্টারভিউ, কারণ পরস্পর কথাবার্তার যে ঢংটা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা ইন্টারভিউ। অর্থাৎ এতদিন যেটা উনি টেলিফোন ইমেলে ইন্টারভিউটা দিতেন, এখন সেটা মনে হচ্ছে সামনাসামনি। এখন অনেকগুলো কাগজে বেরিয়েছে, মিলেনিয়াম পোস্টে বেরিয়েছে, তারপর আমাদের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, তারপর Y1-এ বেরিয়েছে, অনেকগুলো জায়গায় বেরিয়েছে। যারা যারা একটা দিন বোধহয় টাইম দিয়েছিলেন উনি, সবাই মিলে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছে। এখন কি করে ফিরবেন এই প্রশ্ন দেখুন, শেখ হাসিনা সদুত্তর এখন দিতে পারবেন না। এইটা শেখ হাসিনার নির্ভর করছে ভারতবর্ষের উপরে সম্পূর্ণ। আর আওয়ামী লীগের কর্মীরা চোরাগোপ্তা সমস্ত কিছু করছেন, তারা ফেরার চেষ্টা করছে, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যতক্ষণ না দেশে ফিরে তারা দলের হাত ধরছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই শক্তিটা পাবে না। এটা একদম মানে ধ্রুব সত্য। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লাঠৌষধি। এই যে তাড়াতাড়ি বেড়া ফেরা দেওয়া কমপ্লিট হচ্ছে, বেশি দেরি করো না, আমাদের হাতে অত সময় নেই। গতকালকেও আমি বলেছি যে শুভেন্দুকে যেটা বলা হয়েছে, এবং শুভেন্দু তাড়াতাড়ি কাজ করছে। আমার মনে হয় ভারতবর্ষ আর বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। যে পাশের রাষ্ট্রে একটা এরকম দুর্বিনীত সরকার বসে আছে আর তারা মাৎসর ন্যায় করে যাবে। তারপর সকালে যেটা বললাম, যেটা ইন্টারভিউতে যেটা শুভেন্দু বলেছে যে দুদেশের জামাতকে আমি উৎখাত করে ছাড়বো, তার মানে বাংলা দিয়ে ওই যে পূর্ব দিয়ে আক্রমণের কথা বলা হয়েছে না, এবার ভারত পূর্ব দিক দিয়ে হয়তো আক্রমণটা করবে আমার যতদূর মনে হচ্ছে। করে যা শায়েস্তা করার শায়েস্তা করে একমাত্র ভারতই পারে। এবং আমি অনেক আগে বলেছি, যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন বা নরেন্দ্র মোদী যদি মনে করেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তাকতে বসিয়ে দিয়ে আসবেন, মানে সিংহাসনে বসিয়ে দিয়ে আসবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না। এত কিছু করেও আমেরিকার মতো শক্তিমান দেশ কিন্তু ভারতকে
টলাতে পারেনি, নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি। এই যে এত বড় মিটিংটা হয়ে গেল, এই আপনার বেজিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের জিনপিং এর মধ্যে, মোদির মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? উনি দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন, কারণ ওনার পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা, এবং তার কাজটা খুব সময় মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যার জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি ফিরবেন, হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগেই হয়তো ফিরে আসছেন। সুতরাং একদিন আমি যা বলে আসছিলাম, একদিন আমাকে যা কথা আপনারা শুনিয়েছেন, যারা কথা শুনিয়েছেন তাদের কথা বলছি, যারা শুনিয়েছেন কথা, তো আজকে ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আমি তো মুখে বলতাম অনেক ভুলবাজ অনেক কিছু বলতেন, আজ কিন্তু ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আর আমাদের আনন্দবাজারে বেরোনো মানে একটা প্রতিষ্ঠিত কাগজে বেরোনো, এবং অগ্নি রায়ের মতো একজন করা, মানে সে একজন জ্ঞানী গুণী এবং সে জানে কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না। আর আনন্দবাজারও জানে ফার্স্ট পেজে অ্যাঙ্কারে এই স্টোরিটা ক্যারি করার অর্থ কোন জায়গায় হতে পারে। যারা কাগজে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট পেজে অ্যাঙ্কারে একটা স্টোরিকে মানে ক্যারি করা, তার অর্থটা কি হতে হয়। অ্যাঙ্কার কি জানেন? অ্যাঙ্কার হচ্ছে কাগজকে ধরে রাখা। কাগজ, জাহাজ যেমন অ্যাঙ্কার ফেলে জাহাজকে ধরে রাখে, অ্যাঙ্কার হচ্ছে কাগজকে বলা হয়, নিচের স্টোরিটাকে বলা হয় অ্যাঙ্কার, যে কাগজটাকে বেঁধে রেখে দেয়। ওপরের লিড ধরে রাখে, তলার অ্যাঙ্কার ধরে রাখে, মধ্যিখানে কাগজ থাকে। এইটা হচ্ছে কাগজের লেআউট। তো যাই হোক, এই কাগজ সম্পর্কে আমি বলতে বসিনি আপনাদের কাছে। তো এখন আপনারা এখন দিন গুনুন, দেখুন আমার কথা সত্যি হয় কি মিথ্যে হয়। 1.5 বছর ধরে, তো 2 বছর ধরে আমি তো গালি খেয়েই মরছি। এখন দেখা যাক আর কতদিন আমায় গালি খেতে হয়। তা মনে হয় না বেশি দিন আর গালি ফালি খেতে হবে, যা অবস্থা দেখছি। তাই আমি চেষ্টা করলাম এখানে কাগজটা তুলে ধরার। আপনারা যদি পারেন স্টিল করে করে পড়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। কথা বলবো, মাথা উঁচু করে দ্রুত ফিরবো। আনন্দবাজারে শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার নেপথ্যে কি চলছে? শেখ হাসিনা আসলে ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে। তবে আওয়ামী লীগ ফেরার কিছু নেই, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আসলে কাজে ফিরবে। চারিদিকে কিন্তু এই সাড়া শব্দ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং শেখ হাসিনা ভারতের অন্যতম একটা শীর্ষ দৈনিক আনন্দবাজারে তার দেশে ফেরা আওয়ামী লীগের রাজনীতি বর্তমান অবস্থা নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে আবারও তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেছেন যে তিনি দেশে ফিরতে যাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটি নিঃসন্দেহে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন তিনি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসছেন, আর সেটা হবে একদম মাথা উঁচু করে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত একটি এক্সক্লুসিভ বা একান্ত সাক্ষাৎকারে নিজের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন তিনি। একদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পর এখন বিএনপি ক্ষমতার মসনদে, আর অন্যদিকে নয়াদিল্লির সাথে ঢাকা শুরু করেছে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন ইনিংস। কিন্তু এই সমীকরণের মধ্যেই শেখ হাসিনার এই বিস্ফোরক বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আমরা এই মুহূর্তের ভিডিওতে বুঝতে চাই যে ভারতের অবস্থান কি এ ব্যাপারে, এবং শেখ হাসিনার এই অদম্য আত্মবিশ্বাসের নেপথ্য শক্তি ঠিক কোথায়। দর্শক, আনন্দবাজার পত্রিকার রিপোর্টের শুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বাংলাদেশে বর্তমানে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। বিএনপি ক্ষমতায় আসার পর ভারতের মোদী সরকার তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন ইনিংস বা অধ্যায় শুরু করেছে। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে কূটনৈতিকভাবে এগোচ্ছে। তবে
এই নতুন ইনিংসের মধ্যে গত মাসে নয়াদিল্লিতে এসেছিলেন বাংলাদেশের বর্তমান বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। তিনি ভারতে এসে ভারতের কাছে একটি বড় দাবি পেশ করেন। তিনি শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অর্থাৎ বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য পুনরায় আনুষ্ঠানিক আর্জি জানান। কিন্তু এখানে টুইস্ট, আনন্দবাজার পত্রিকা তাদের ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত পাঠানো নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমওতে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনাই নেই। অর্থাৎ নয়াদিল্লি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টিকে একেবারে আমলে নিচ্ছে না। ঠিক এই রকম একটি জটিল ও উত্তাল পরিস্থিতিতে নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে আনন্দবাজারের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন শেখ হাসিনা। সাংবাদিক অগ্নি রায়ের নেওয়া এই সাক্ষাৎকারে উঠে এসেছে এক অদ্ভুত ঐতিহাসিক সংযোগ। মনে করিয়ে দেওয়া ভালো, 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17 মে শেখ হাসিনা প্রথম নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর আবারও ভারতে আশ্রয় নিতে বাধ্য হওয়া শেখ হাসিনার কণ্ঠে সেই পুরনো লড়াইয়ের প্রতিধ্বনি। সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো কিছুই আমাকে দমাতে পারেনি, থামানো যায়নি। তিনি যোগ করেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। আর আমার এই ফেরা কোনো গোপনে বা নতজানু হয়ে নয়, আমি মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর কর্ম নিয়েই ফিরব। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর যদি রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকে বা দলটিকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, তবে এই প্রত্যাবর্তন কিভাবে সম্ভব? আনন্দবাজারের সাংবাদিকের এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা ইতিহাসের পাতা থেকে প্রমাণ টেনে এনেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছিল, কিন্তু কি হয়েছিল? উল্টো আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের মাঝে ফিরে এসেছে। যারা ভাবছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করে দলটিকে স্থায়ীভাবে শেষ করে দেওয়া যাবে, তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা কড়া বার্তা দিয়ে বলেন, যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের আমি ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দলের শক্তির কথা মনে করিয়ে দিয়ে বলেন, আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী এখনো দেশেই রয়েছেন। প্রতিকূলতার মাঝেও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের যে অপশাসন চলছে, তার বিরুদ্ধে আমাদের নেতা কর্মীরা ভেতরে ভেতরে সরব হচ্ছেন। শেখ হাসিনার স্পষ্ট কথা, আওয়ামী লীগ কোনো কৃত্রিম দল নয়, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। এটা কিছু সময়ের ব্যাপার মাত্র। আমরা আরো সংগঠিত হয়ে আরো শক্তিশালী হয়ে ফিরব, আর এজন্য নীরবে আমাদের প্রস্তুতি চলছে। সাক্ষাৎকারের শেষ অংশে একটি নির্মম সত্যের মুখোমুখি হন শেখ হাসিনা। বর্তমানে আওয়ামী লীগের বহু নেতাকর্মী, প্রাক্তন সাংসদ ও মন্ত্রীরা দেশের বাইরে, এমনকি ভারতের কলকাতাতেও আশ্রয় নিয়েছেন। এই প্রসঙ্গে শেখ হাসিনা আবেগঘন অথচ বাস্তবসম্মত জবাব দেন। তিনি বলেন, আমাদের দলের কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল, সেখানে প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান যে বাংলাদেশে 600-র বেশি নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই চরম
দমন পীড়নের কারণে দল সাময়িকভাবে কৌশলগত অবস্থান নিয়েছে, কিন্তু এটি স্থায়ী নয়। দর্শক, আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণের এই বিশেষ সাক্ষাৎকারটি বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ বাইরে থেকে যতটা শান্ত বা একপাক্ষিক মনে হচ্ছে, ভেতরে ভেতরে পরিস্থিতি কিন্তু ততটাই জমজমাট। একদিকে প্রত্যার্পণের আইনি চাপ, অন্যদিকে শেখ হাসিনার নীরব প্রস্তুতি এবং মাথা উঁচু করে দ্রুত ফেরার অলৌকিক আত্মবিশ্বাস। ভারতের অবস্থানও এখানে স্পষ্ট। তারা শেখ হাসিনাকে হস্তান্তরের পক্ষে নয়। এখন দেখার বিষয় আগামী দিনের বাংলাদেশের এই রাজনৈতিক দাবা খেলার জল কোন দিকে গড়ায়। আমরা নিশ্চয়ই সেটি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং দৃঢ়ভাবে বলবো, আওয়ামী লীগ কাজে ফিরছে, শেখ হাসিনা ফিরছেন, নেতারা ফিরছেন, এতে কোনো সন্দেহ নাই। দিনের আলোর মতো পরিষ্কার। 2 বছর হয়ে গেছে, আর কত? আমি গত কয়েকদিন ধরেই বলছি, গতকালকের ভিডিওতেও বলেছি যে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু আওয়ামী লীগারদের নয়, সাধারণ মানুষের, আমাদের মতো সাধারণ মানুষেরও দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। সেই জায়গায় আওয়ামী লীগ ফিরতেই হবে, এর কোনো বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগ ফিরবেই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।